নমস্কার, কম্পিটিটিভ স্টাডিকার চ্যানেলে সকলকে স্বাগত। আমি দীপকর কুমার চৌধুরী। আজকে ম্যাথমেটিক্সের কোর্সটা স্টার্ট হচ্ছে। আজকে প্রথম ক্লাস নেব তোমাদের, এবং আজকে যে ক্লাসটা নেব একদম বেসিক থেকে শুরু করছি, যেহেতু ম্যাথামেটিক্সের বেসিক ছাড়া এগোনো মুশকিল। মানে বেসিক বলতে একদম বেসিক। আমি যে ক্লাসটা আজকে নেব, প্রথম থেকে শেষ অবধি যদি দেখো, যে কিচ্ছু জানো না ম্যাথামেটিক্স সম্বন্ধে, কোনো আইডিয়া নেই কম্পারেটিভ ম্যাথামেটিক্স সম্বন্ধে, যে কোন কোন প্রশ্ন আসে, কীরকম ধরন দিয়ে শুরু করা যেতে পারে, কিভাবে ম্যাথটাকে স্টার্ট করব, তো সব কিছুই আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। ঠিক আছে? তো চলো শুরু করি। আজকে পাটিগণিত, বীজগণিত আর পরিমিতির মধ্যে শুরুটা বীজগণিত থেকেই শুরু হচ্ছে। কারণ বীজগণিতের বেসিক জিনিস, যেটা বীজগণিতও নয়, পাটিগণিত নয়, পরিমিতিও নয়, যেটা অঙ্কের বেসিক স্ট্রাকচার, যে স্ট্রাকচার নিয়ে আজকে আমরা স্টার্ট করব। ঠিক আছে? তো চলো, ফার্স্ট নাম্বার সিস্টেমের টাইপ 1 আমি রেখেছি নাম। সেই টাইপ 1 আমি একটা টাইপ নিয়ে আলোচনা করছি, এবং এখানে একটা দুটো টাইপ নিয়ে আলোচনা করব, কিন্তু এই পুরোটাই এক টাইপের মধ্যেই বলতে পারি আমরা। ক্লিয়ার? চলো, তো শুরু করব। তার আগেই আমরা যে সিলেবাসটা কভার করব সেইটা আরেকবার দেখিয়ে দিই। এই প্লেলিস্টে, মানে এই যে ভিডিও সিরিজটা স্টার্ট হচ্ছে, সেইখানে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, মেনসুরেশন তিনটেই ভালো করে কভার করানো হবে। প্রথম নাম্বার সিস্টেমের 1 নাম্বার ভিডিও চলে আসলো আজকে। ওকে, চলো তাহলে ফার্স্ট যে কনসেপ্টটা আমাদের খুব জানা দরকার, সেটা হচ্ছে ডিজিট আর নাম্বার। কাকে ডিজিট বলবো আর কাকে নাম্বার বলবো? বাংলায় যদি বলি, কাকে অঙ্ক বলবো আর কাকে সংখ্যা বলবো? দুটোই দেখবে কখনো কখনো অঙ্ক, কখনো কখনো সংখ্যা, দুটোই উল্লেখ থাকে। যারা কিচ্ছু জানো না, বা একদম শুরু থেকে শুরু করছো, বা জানতেও পারো এই জিনিসটা জানা নেই, তারা একবার মন থেকে শুনবে কথাগুলো, প্রথম থেকে শেষ অবধি শুধু একটু বুঝে বুঝে যাও, দেখবে যে কত তাড়াতাড়ি ম্যাথটা সহজ হয়ে যাচ্ছে। ওকে, তো ডিজিট আর নাম্বারের মধ্যে আমরা জানি যে ডিজিট হচ্ছে টোটাল 0 টু 9, মানে টোটাল 10টা ডিজিট আছে আমাদের। মানে 0 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? তো টোটাল 10টা, 9 পর্যন্ত, 10 তো নয়, 9। জিরো থেকে জিরো একটা, 1 থেকে 9, 9টা সংখ্যা, জিরোকে নিয়ে 10টা সংখ্যা, টোটাল 10টা সংখ্যা আমাদের আছে। এই 10টা সংখ্যাকেই ডিজিট বলা হয়, এবং এই ডিজিটগুলো থেকে যেই নাম্বার বা যেটা তৈরি হয় সেটা হচ্ছে সংখ্যা। মানে আমি যদি বলি একটা কি, এটা ডিজিট। দুইটা কি, এটাও ডিজিট। এবার বলি সংখ্যা 21, এটা কি একটা সংখ্যা? আচ্ছা, শুধু 21? দুই যদি বলি, দুই কি সংখ্যা নয়? দুইও সংখ্যা। তাহলে তুমি বলবে, কিভাবে বলবে যে স্যার একটা আপনি বললেন দুই আবার ডিজিট, আবার দুই সংখ্যা? এইখানে আসলো এই অঙ্ক আর সংখ্যার কনসেপ্ট। কিরকম? এইটাকে আমরা কি বলি, বা এককে আমরা কি বলি, বা শূন্যকে আমরা কি বলি, বা নয়কে? দেখো, নয়, নয় হচ্ছে বৃহত্তম সংখ্যা। কিসের? এক অঙ্কের। দেখো, বোঝো ভালো করে, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? নয়। এক অঙ্ক তো। আচ্ছা, 99 তাহলে কি হবে? 99 হবে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা। তিনটে নয় কি হবে? তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো, সংখ্যা সবই 100, এটা কি হবে? তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বোঝা গেছে? তাহলে অঙ্ক কমলো, এই যে একক, দশক, একক, দশক, শতক, এই যে প্রত্যেকটা জিনিসে ইউজ করা হচ্ছে। একটা হলে এক অঙ্ক, দুটো হলে দুই অঙ্ক, তিনটে নিলে তিন অঙ্ক, এইরকম হচ্ছে এটা অঙ্ক। আর পুরোটা মিলে কি হচ্ছে? একটা করে সংখ্যা। তাহলে এক অঙ্কের সংখ্যাও হয়, দুই অঙ্কের সংখ্যাও হয়, তিন অঙ্কের সংখ্যাও হয়, চার অঙ্কের সংখ্যাও হয়। ক্লিয়ার? তাহলে অঙ্ক আমাদের 10টাই আছে, এবং সেখান থেকে তৈরি হচ্ছে সংখ্যা। আশা করি অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরে গেছো। এইবার আমরা পরবর্তী কনসেপ্টে যাব, সেটা হচ্ছে ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। তো অনেক সময় নামগুলো দেখবে যে ফেস ভ্যালু বা প্রকৃত মান, ঠিক আছে, কে বলা হয়, আর প্লেস ভ্যালু হচ্ছে স্থানীয় মানকে বলা হয়। ধরে নাও একটা সংখ্যা নিচ্ছি 2 3 4, 1 2 3 4, বা 4 3 2 1। এই যে একটা সংখ্যা নিলাম, এটা নয়, নিচেরটাই ধরো 3 4 2 1।
এবার যদি বলা হয় এখানে এই যে সংখ্যাটা আছে, এখানে 4 যে অঙ্কটা আছে বা 4 সংখ্যাই যদি ধরি, এই 4 সংখ্যাটার ফেস ভ্যালু কত আর প্লেস ভ্যালু কত। প্রত্যেকটা সংখ্যার একটা ফেস ভ্যালু থাকবে, একটা প্লেস ভ্যালু থাকবে, মাথায় রাখবে। তাহলে যদি আমি বলি যে 4 সংখ্যাটাকে, এই পুরো সংখ্যাটাকে, এটাকে কত আছে 3421, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3, 3টে শূন্য, 3000, 4, 2টো শূন্য, 2, একটা শূন্য, 1 একক। এটা দশক মানে 10 দিয়ে গুণ হয় সংখ্যাটার সঙ্গে, শতক মানে সংখ্যাটার সঙ্গে 100 দিয়ে গুণ হয়, হাজার মানে সংখ্যাটার সঙ্গে 1000 দিয়ে গুণ হয়। তাহলে দেখো এই পুরোটা যোগ করে কিন্তু সংখ্যাটা চলেই আসছে ইজিলি, তাই তো? তো এবার কথাটা হচ্ছে, যদি আমি বলেছি যেহেতু 4 মানে তাহলে কি হবে? 4 কোন ঘরে আছে? না শতকের ঘরে আছে। একক, দশক, শতকের ঘরে 4 আছে। তাহলে সেই হিসাবে 4 মানে হচ্ছে 400। সেটা কি কোন প্লেসে আছে? প্লেস, স্থান, সেটা হচ্ছে স্থানীয় মান। আর প্রকৃত মান কি? ফেস ভ্যালু কি? 4কে আমরা 4 হিসাবেই চিনি, 5কে আমরা 5 হিসাবেই চিনব, 7কে আমরা 7 হিসাবেই চিনব। তাহলে কোনো একটা জিনিসে নিজস্ব যে সংখ্যাটা, 5কে আমরা 5 হিসাবে ওইভাবেই দেখতে 5 হয়, 4 এভাবেই দেখতে হয়, এভাবে দেখতে অন্য কিছু হয় না, 4ই হয়। তাহলে এটাকেই বলে ফেস ভ্যালু। বাই ফেসে তুমি কিভাবে চিনছো? আমরা কাউকে ফেসে কিভাবে চিনতে পারছি? কোনো সংখ্যাকে বাই ফেসে 4কে 4 হিসেবেই চিনি, তাহলে ফেস ভ্যালু হয়ে গেল 4। আর প্লেস ভ্যালু কি হলো? 4টা কোথায় আছে? এই সংখ্যাটার মধ্যে 4টা শতকের ঘরে আছে, তার জন্যই প্লেস ভ্যালু এখানে 4-এর 4 শত মানে 400 হয়ে যাবে প্লেস ভ্যালু। ক্লিয়ার? চল, তাহলে এই ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু সংক্রান্ত আমি বেশ কিছু প্রশ্ন নিয়েছি, কারণ এখান থেকে প্রশ্ন আসা শুরু করে দেবে। ক্লিয়ার? তাহলে চলো, তাহলে ফার্স্ট প্রশ্ন নিয়ে থাকি। তো এইভাবে প্রশ্নগুলো যে আমি অ্যান্সার করব, তার আগে প্রশ্ন যখনই তোমরা পেলে তো পজ করবে, পজ করে কোশ্চেনে অ্যান্সার দেবে, মাথায় রাখবে, বা একটা খাতা কলম নিয়ে বসবে। যখন এই পুরো কোর্সটাই আমি তোমাদের জন্য ফ্রিতেই করে দিচ্ছি, তো ফ্রিতে করার মানে এই নয় যে এটা শুধুমাত্র এমনি এমনি করে দেখবো আর ছেড়ে দেবো। তোমাকে প্রপার ওয়ে মেনটেন করতে হবে। যেভাবে এই কোর্সটা যদি 1,00,000 টাকা দামও থাকে, যে সিরিয়াসনেস থাকবে প্রত্যেকের মধ্যেই, দেখো বেশি টাকা নেওয়ার একটা প্রবলিটি হচ্ছে, আমি অনেক টাকা দিয়েছি, আমাকে তাহলে এবার তো খুব সিরিয়াসলি নিতে হবে, এত টাকার ব্যাপার, তাহলে এবার একদম খাতা পেন নিয়ে তুমি পড়তে বসেছো যে না ইম্পর্টেন্ট জিনিস। আর যখনই এইটা কম দামে বা ফ্রিতে চলে আসছে, তখন হচ্ছে ধুর এটা তো মনে হয় অ্যাভেলেবেল জিনিস, এগুলো কোনো গুরুত্ব নেই। আমি তোমাকে এটাই বলতে চাইছি, আমি যা দিচ্ছি এটাকেই তুমি যদি খাতা কলম ধরে জিনিসটাকে গুছিয়ে শেখো বা পড়ো, তাহলে তোমার আর ম্যাথের উপর কোনো ভয় লাগবে না। এবং ম্যাথ কম্পিটিটিভ এক্সামে যা ম্যাথ আসবে তোমরা ইজিলি, মানে এমন বেস ক্লিয়ার হয়ে যাবে যে ম্যাথামেটিক্স যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করুক, আর যেটাই ইউজ করুক, যেভাবেই বের করার চেষ্টা করুক, নতুন ধরন হোক, প্রিভিয়াস ইয়ারের একটাও প্যাটার্ন না মিলুক, তাও তোমাদের একটাও অঙ্ক আটকাবে না। ক্লিয়ার? তো একটু ধৈর্য ধরে শুরু করে দাও। তাহলে দেখো বলেছে হোয়াট ইজ দ্য ফেস ভ্যালু অফ 7 ইন 5274। তাহলে এই যে 5274 এইটার 7-এর ফেস ভ্যালু, আচ্ছা বাই ফেসে তো 7কে 7 হিসেবেই চিনি, সংখ্যার দেওয়ার তো দরকারই নেই, তাহলে অ্যান্সার এটার বি হয়ে যাবে। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 7। এটাতে প্লেস চেয়েছে, জায়গা চেয়েছে 7-এর, কি 5274-এ। তাহলে এই যে 7, এই 7 কত নম্বরে আছে? দশকে আছে। দশকে আছে মানে এরপর একটা শূন্য হবে, 70 হবে। তাহলে 7-এর এখানে স্থানীয় মান বা প্লেস ভ্যালু কত হবে? 70। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন বলেছে 40753 হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 0। তাহলে প্লেস ভ্যালুটা কত? 40753। দেখো এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। তুমি বলবে তাহলে কি হবে স্যার? তাহলে 0 সংখ্যাটা তাহলে হাজারে আছে, তাহলে একে আমি 1000 দিয়ে গুণ করব, আলটিমেট এটা শূন্যই হয়ে যাবে। তাহলে এর প্লেস ভ্যালু কত? এর কত নম্বর প্লেসে আছে? না, এটা প্লেস ভ্যালু যেটা আছে তার সঙ্গে শূন্য গুণ করে শূন্যই হয়ে গেল। তাহলে শূন্য এমন একটা সংখ্যা, তার সব জায়গাতেই প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু একই হয়। ক্লিয়ার? তাহলে এই ছোট ছোট জিনিস, এগুলো কোনো নিয়ম নয়, এগুলো প্র্যাকটিস করতে করতেই হবে। তো এগুলো একটু মাথায় রেখে, আমি ওই জন্যই বলছি বেস্ট
যদি ওয়েব জানতে চাও যে এই কোর্সগুলোকে নিজের মধ্যে ইনবিল্ড করার, তাহলে প্রথমে যখনই প্রশ্ন আসবে পজ করবে, তারপর নিজে থেকে সলভ করবে, তারপরে অ্যান্সার দেখবে, তাহলে আর পরবর্তীকালে আর দেখতে হবে না একটা ভিডিও। ক্লিয়ার? পরের প্রশ্ন পড়ো, এবার আমি সলভ করছি। বলেছে কি ডিফারেন্স বিটুইন দ্য ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু অফ 4671 এর মধ্যে। তাহলে আমি যদি বলি 4671 এর মধ্যে 4671 এর মধ্যে ডিফারেন্স বিটুইন দ্য ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু। দেখো, এবার আমি যদি বলি এখানে প্লেস ভ্যালু 6 এর প্লেস ভ্যালু কত হবে? 600, আর 6 এর ফেস ভ্যালু 6, তাহলে 600 থেকে 6 যদি বাদ দিই তাহলে 594 হবে অ্যান্সার। 594 অপশন সিতে হচ্ছে এটার উত্তর। ক্লিয়ার? তাহলে বড় থেকে ছোটই তো বিয়োগ যাবে, তাহলে এখানে প্লেস ভ্যালুটাই বড় হবে আর এখানে ফেস ভ্যালু সেই হিসাবে কমই হচ্ছে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। কি বলেছে? দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন এই সংখ্যাটাতে। তাহলে এখানে সাম মানে কি? যোগফল। সাম মানে যোগফল। দেখো বলেছে এত সংখ্যার 5 অঙ্কের স্থানীয় মানের যোগফল কত? যোগফল জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে সংখ্যাটা আছে 45325। এখানে দুটো 5 আছে, দুটো 5, দুটোর প্লেস ভ্যালু কি? এই 5-এর প্লেস ভ্যালু তো 5ই থাকছে, আর এই 5-এর প্লেস ভ্যালু 5, আর এখানে 3টে শূন্য মানে 5000। যোগ করে দিলে 5005 হয়ে যাবে তাদের যোগফল। 5005 অপশন ডি হয়ে যাবে এটার উত্তর। ক্লিয়ার? চল পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ ডিজিট ইজ 8000 and its place value is 8, হোয়াট ইট ইজ প্লেস? কোন প্লেসে আছে? তাহলে তুমি ইজিলি বুঝতে পারছো যে যখনই আমাকে 8000 বলে দিয়েছে, আর এটা যদি বলে প্লেস ভ্যালু স্থানীয় মান 8000, তাহলে সংখ্যাটা আবার ফেস ভ্যালু বলেছে 8, তাহলে 8 আর 8 তো মিলে যাচ্ছে, তাহলে সংখ্যাটা কি হবে? একক, দশক, শতক, আর এখানে হাজার। তাহলে এই হাজারের সংখ্যাটা থাকবে, আর বাকি তো শূন্য বা সংখ্যা বা যাই থাক না কেন, 8 তো হাজারের ঘরেই থাকবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি আছে উত্তরটাতে? তো 10, 100, 1000, 1000-এর ঘরে কিন্তু 8টা থাকবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো কি বলেছে। ইফ দ্য ডিফারেন্স বিটুইন প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ এ ডিজিট 2997, হোয়াট ইজ দ্য ডিজিট অ্যান্ড ইটস প্লেস? প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু ডিফারেন্স হচ্ছে 2997। এই সংখ্যাটা থেকে বোঝা যাচ্ছে এই সংখ্যাটা 3000 মাইনাস 3, তাই না? 3000 মাইনাস 3 কেন বললাম? 3-এর এটা প্লেস ভ্যালু, এটা প্লেস ভ্যালু, আর এইটা কি? এটা ফেস ভ্যালু, তাই না? তাহলে আমি ইজিলি বলতে পারছি তাহলে সংখ্যাটা কি হবে? একক, দশক, শতক, আর হাজার। এই হাজারের 3 থাকবে, ঠিক আছে? বাকি আর কিছু জানি না, হাজারের 3 তো থাকবেই। প্রশ্নটা হচ্ছে তাহলে এখানে উত্তর কি দাঁড়াবে? ডিজিট 3, 3 ডিজিট, ঠিক আছে, 3 ডিজিট দুটো জায়গাতেই আছে। আর প্লেস 1000-এর ঘরে, কারণ এখানে আছেই 2997, তাহলে অপশন এ হয়ে যাবে উত্তর, 100 তো হবে না। ক্লিয়ার? আশা করি এই জিনিসগুলো দেখো পরীক্ষায় যদি নাও আসে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে পরীক্ষায় যখনই আসুক না কেন আমরা কিন্তু এটা করতে পারবো ইজিলি। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। 8 নাম্বার প্রশ্ন কি বলেছে? 645231, 645231, 645231, which digit has place value equal to 100 times its face value? কোন সংখ্যার প্লেস ভ্যালু 100 গুণ ফেস ভ্যালু থেকে? তাহলে এখানে 100 গুণ সেন্সটা বলছে, তাহলে এই 231 মানে 2টাকেই কেন্দ্রিত করব। তাহলে তুমি দেখো এই যে 200 সমান সমান বলতে পারি 2 ইন্টু 100, তাহলে এটাই তো ফেস ভ্যালু। ফেস ভ্যালুকে 100 দিয়ে গুণ করলে প্লেস ভ্যালু চলে আসে, এটা প্লেস ভ্যালু আর এটা ফেস ভ্যালু। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার এত ডিজিট হ্যাজ এ প্লেস, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। হ্যাঁ,
তাহলে এবার আমরা আজকে মেন যে কনসেপ্টটা, এখন আমরা জাস্ট বেসিক ছিল, ওখান থেকেও একটা প্রশ্ন আসে ফেস ভ্যালু প্লেস ভ্যালু থেকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় আসে। তো আমি এটা সব পরীক্ষাকে কেন্দ্র করেই ভেবে বলছি, কারণ এক্সাম ওয়াইজ প্রশ্নের খুব একটা ডিফারেন্স হয় না এখনকার দিনে সবাই সব কিছুই পড়তে হচ্ছে, কম্পিটিশন হিউজ চলে গেছে। এবং ম্যাথামেটিক্সের যদি বলে যে নাম্বার সিস্টেম তোমাদের চ্যাপ্টারে আছে, তাহলে সব রকমই তোমাদের আইডিয়া নিয়ে রাখতে হবে, বেসিক টু অ্যাডভান্স। ক্লিয়ার? তাহলে এইখানে কি বলেছে, কমপ্লেক্স নাম্বার সিস্টেমে কনসেপ্টে ঢুকছি। আমি যদি বলি, দেখো এখানে বুঝতে পারবে সব থেকে উপরে সব সংখ্যাগুলোকে নিয়ে আমি বলতে পারি কমপ্লেক্স নাম্বার, মিশ্র সংখ্যা। বা এটা মিশ্র সংখ্যার থেকে সব থেকে ভালো হবে, এটা হবে জটিল সংখ্যা। জটিল জটিল সংখ্যাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলবো, জটিল সংখ্যা। ঠিক আছে? তো জটিল সংখ্যার ডেফিনেশনটা কি দাঁড়াবে, যে যেটা নাম্বারস ফ্রম এ টু প্লাস বি আই সেন্সে আসবে, আই মানে ইমেজারি সেন্সে আসবে, আই এর ভ্যালু হচ্ছে √1, যেটা হচ্ছে জটিল সংখ্যার কনসেপ্ট। মানে আই হচ্ছে ইমাজিনারি নাম্বার এবং আই এর ভ্যালু হচ্ছে √1, যেটা বাস্তবে সম্ভব নয়, এবং সেই ক্ষেত্রে এটাকে জটিল নাম্বার বলে। এবং যে কোনো সংখ্যা, দেখো যে কোনো এক্সাম্পল এতগুলো নিয়েছি আমি, এটা একটা সংখ্যা, এই ক্ষেত্রে একটা সংখ্যা, কোনো জায়গায় যদি একটা আই থেকে গেল, এই আইটার মানে কোনো ভেরিয়েবল নয়, আইটার মানে একটা জটিল সংখ্যার কনসেপ্টটা তোমাকে দিচ্ছে। ঠিক আছে? তো এটা মাথায় রাখবে, এক্সাম ওরিয়েন্টেড যদি প্রশ্ন আসে, এই আই যদি কোনো এক্সাম্পলে দেখে নাও যে এটার মধ্যে কোনটা জটিল সংখ্যা বলো, তাহলে জটিল সংখ্যা তো সবগুলোই, কিন্তু এই আলাদা করে আমি হচ্ছে আইটাকে যুক্ত করে যে নাম্বারগুলো, সেটা জটিল সংখ্যার মধ্যেই পড়ে। কারণ দেখো, যদি হিসাব করে দেখো, সবগুলো জটিল থেকে ভাগ হয়ে যাচ্ছে, একটা রিয়েল নাম্বার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ঠিক আছে? মানে ইমাজিনারি রিটেল দুটোকে মিলিয়ে কিন্তু কমপ্লেক্স নাম্বার। কিন্তু কমপ্লেক্স নাম্বারের মধ্যে এটা মাথায় রাখতে হবে যে আই ইমাজিনারি নাম্বার, এটা কিন্তু থাকতেই হবে। ঠিক আছে? আচ্ছা, যেটা যেটা প্রশ্ন আসে, ভেতরে ঢুকছি না, কেন এটা কেন না, অত ভেতরে ঢোকার দরকার নেই, কিন্তু যেটা থেকে প্রশ্ন আছে যতটুকু বললে প্রশ্নে ক্লিয়ার হয়ে যাবে, সেইটাই আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবার আসছে দেখো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার, বাস্তবে যত সংখ্যা আছে সবগুলোই রিয়েল নাম্বারের মধ্যে পড়ে গেল। ঠিক আছে? কি? অল রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার টুগেদার। রেশনাল মানে হচ্ছে মূলদ সংখ্যা, ইরেশনাল হচ্ছে অমূলদ সংখ্যা। যত মূলদ অমূলদ সংখ্যা আছে, তার মানে কমপ্লেক্স নাম্বার থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা রিয়েল আর একটা হচ্ছে ইমাজিনারি। তাহলে কমপ্লেক্স থেকে কোনটা বাদ গেল না? ইমাজিনারি। ইমাজিনারি মানে যেটা আই মানে হচ্ছে √1, এইটা বাদ গেল। এইটা বাদ দিয়ে যত নাম্বার আছে সবই হচ্ছে রিয়েল নাম্বার। ক্লিয়ার? তাহলে সবই রিয়েল নাম্বার। এখানে দেখো দিয়েছে -7, -3/8, 5, 0, 2, 3.5, 4/9, √2, পাই, 1.25, 10, এগুলো সবই তোমার রিয়েল নাম্বারের লিস্টে পড়ে গেল। হলো? এবার রিয়েল নাম্বার থেকে আমি যাবো, এবার রিয়েল নাম্বার আমি পেয়ে গেলাম কোনটা, রিয়েল নাম্বারকে দুভাগে ভাগ করা হচ্ছে। আচ্ছা, রিয়েল নাম্বারের সঙ্গে এবার ইমাজিনারি নাম্বারের কনসেপ্টটা হয়ে গেল, ওই যেটা বলাই হলো, নাম্বার √1 = i, আই ইমাজিনারি জটিল, প্রায় একই কাছাকাছি থাকছে আর কি। এবার চলে আসি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে বাংলায় বলে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে অনেক সময় মূলদ সংখ্যাটাই মনে রাখবে। ঠিক আছে? এটা হচ্ছে রেশনাল নাম্বার, হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে? মূলদ সংখ্যার ডেফিনেশন কি? কাকে আমরা মূলদ সংখ্যা বলবো? যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, মানে যার উপরে লব থাকবে আর নিচে হর থাকবে। তুমি বলবে তাহলে স্যার, আমি যদি বলি 5 কি মূলদ সংখ্যা? বলবো হ্যাঁ, 5 মূলদ সংখ্যা। কারণ 5 মানে কি? 5 মানে 5/1 হয়। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে অনেকগুলো এক্সাম্পল নিয়েছি, 1/2, 3/4, -5/6, 7/8, 9/10, -11/12, 13/7, 0, 2, মানে 2 ইকুয়াল টু কি হলো? 2/1। সেই সেন্সে পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যা হবেই। -9, এগুলো সব মূলদ সংখ্যার উদাহরণ। ক্লিয়ার? তাহলে আমরা কমপ্লেক্স নাম্বার পড়লাম, রিয়েল পড়লাম, ইমাজিনারি পড়লাম, রেশনাল নাম্বারটা পড়লাম, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এবার একটু ডেসক্রাইবে পড়বো। চলো, রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা।
ডেসক্রাইবে কেন এখান থেকে প্রশ্ন আসে আমাদের, ওই জন্য ডেসক্রাইবে পড়ছি। দেখো কি বলছে, কনসেপ্ট একটু বোঝো ভালো করে। ডেফিনেশন কি বলছে, এ রেশনাল নাম্বার ইজ এ নাম্বার দ্যাট ক্যান বি এক্সপ্রেস অ্যাজ পি বাই কিউ। পি বাই কিউ কেন লিখেছে, এটা টার্ম চলে আসছে। বেসিক্যালি উপরে লব থাকবে, নিচে হর থাকবে, ভগ্নাংশে রাখছি আমি। সংজ্ঞা, যে সংজ্ঞা পি বাই কিউ আকারে লেখা যায় তাকে সাপেক্ষ বা আমার মূলদ সংখ্যা বলে, ঠিক আছে। তো ইন্টিজারের সেন্সে কি বলছে, ইন্টিজার সেন্সে দেখো এভরি ইন্টিজার ইজ এ রেশনাল নাম্বার। যতগুলো ইন্টিজার, এবার ইন্টিজার কোনটা, তুমি বলো স্যার ইন্টিজারটা কোনটা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এই যে দেখো রেশনাল নাম্বারকে দুভাগে ভাগ করেছে, একটা ইন্টিজার আর একটা ফ্র্যাকশন, ভগ্নাংশ বাদে যেটা থাকছে সেটা ইন্টিজার, ঠিক আছে। ওগুলো আমরা যাচ্ছি, তবে জিনিসটা দেখো। ইন্টিজার কি বলছে, এভরি ইন্টিজার ইজ এ রেশনাল নাম্বার, এটা মাথায় রাখতে হবে। ছোট ছোট প্রশ্ন দিয়ে দিতে পারে। হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার আর সাবসেট অফ রেশনাল নাম্বার, কেন সেটা তোমাকে এটা বুঝতে হবে। এই দেখো রেশনাল নাম্বার এইটা, আর হোল নাম্বার কোথায় আছে, এইখানে হোল নাম্বার আছে। ন্যাচারাল নাম্বার কোথায় আছে, এখানে ন্যাচারাল নাম্বার আছে। মানে এই পুরো জিনিসটাই, এই পুরো পার্টটাই, এই পুরো যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরোটাই হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে পড়ছে, ঠিক আছে। অমূলদ বাদ দিয়ে বাকি সবই মূলদ। ক্লিয়ার? চলো তাহলে এইবার পজিটিভ রেশনাল নাম্বার, বোথ নিউমারেটর ডিনোমিনেটর হ্যাভ দ্য সেম সাইন। যদি উপরেও প্লাস সাইন থাকে, নিচেও প্লাস সাইন থাকে, উপরেও +5 নিচে +7, তাহলে এটা কি হলো, পজিটিভ হলো। যেরকম 5, যে কোনো একটা সংখ্যা নিলাম, নিচে তো 1 থাকে আর একটা পজিটিভই থাকে। এবার যদি ধরো উপরেও -3 আর নিচেও -9, তাহলে এটা কি হবে, দুটোই সেম সাইন আছে, তাহলে এটাও কিন্তু পজিটিভ। এ দেখো পজিটিভ রেশনাল নাম্বারের মধ্যেই পড়ছে, কেননা মাইনাস তো কেটে যাচ্ছে, তো পজিটিভ সাইন্সই চলে আসছে। তাহলে ওই জন্যই বলছে পজিটিভ রেশনাল নাম্বার বোথ নিউমারেটর বাংলায়, আর বাংলায় হচ্ছে লব, আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর, ঠিক আছে। তাহলে এটা একটু মাথায় রাখবে। নেগেটিভ তাহলে কি হবে, সাইন আলাদা থাকতে হবে, অপোজিট সাইন থাকতে হবে, একটা প্লাস হলে একটা মাইনাস, একটা মাইনাস হলে একটা প্লাস, তাহলে ফাইনালি দুটোর মধ্যে নেগেটিভ রেশনাল নাম্বার তৈরি হবে, ঠিক আছে। জিরো, জিরো কি বলেছে, জিরো ইজ এ রেশনাল নাম্বার বিকজ জিরো বাই কিউ, কিউ নট ইকুয়াল টু জিরো, শূন্য সাপেক্ষ হবে। মানে যদি আমি বলি জিরো ইকুয়াল টু কত হবে, জিরো ইকুয়াল টু 0/1 হয়, এটা ভাবতে পারি আমরা। ক্লিয়ার? তাহলে জিরো কিন্তু রেশনাল নাম্বারের মধ্যে পড়ে। ডেসিমাল ফর্ম, ডেসিমাল ফর্মেও যদি থাকে 5.75, তাহলে এটাও কিন্তু রেশনাল নাম্বারের সেন্সে, কারণ এটাকে দশমিক দিয়ে উঠিয়ে দিলেও নিচে 100 থাকলো, তার মানে এটাও একটা ভগ্নাংশের আকারে থাকলো, সে কেটে যেই থাক না কেন ভগ্নাংশে তো লেখা যাচ্ছে, এই জন্য আমরা এটা ডেসিমাল নাম্বারটাও রেশনাল নাম্বারের সেন্সে বলতে পারি। বিটুইন টু রেশনাল নাম্বার দ্য এক্সিস্ট ইনভেন্টলি মেনি রেশনাল নাম্বার, কীরকম, ধরে নাও আমি যদি বলি 3-এর 7, আর একটা আছে 6-এর 7, তাই তো। 3-এর 7 আর 6-এর 7-এর মধ্যে অনেক অসংখ্য সংখ্যা আমি নিতে পারি, যারা এই দুটো সংখ্যার মধ্যে আছে। দশমিক নিয়ে নিতে পারি। তুমি যদি বলো যে চলো একটা ধরে নাও যে 56 সামথিং 23, আর একটা ধরে নাও আমি ধরো না 83 ঠিক আছে। তো এর মাঝখানে তো অজস্র সংখ্যা দশমিক দিয়ে আমরা নিতেই পারি, তাই না। এই অজস্র সংখ্যা, তাহলে দুটো রেশনাল নাম্বারের মধ্যে অজস্র রেশনাল নাম্বার আমি তৈরি করতে পারি, ঠিক আছে। কারণ এখানে যত ভগ্নাংশ হোক, পূর্ণ সংখ্যা হোক, সবই তো রেশনাল নাম্বারের মধ্যে পড়ে গেল, মূলদ সংখ্যার মধ্যে পড়ে গেল। 1 নাম্বার লাইন, রেশনাল নাম্বার ক্যান রিপ্রেজেন্টেড অন দ্য নাম্বার লাইন। তো অন সরলরেখার সাপেক্ষ সংখ্যা দেখানো, জ্যামিতির মধ্যে আমি এটা বলতে পারি যে একটা সরলরেখার মধ্যে অসহ্য সংখ্যাগুলো আছে, এই যে আমি এটাই তোমাকে বলছি, এই না এই সংখ্যা, এই সংখ্যা দুটোর মাঝখানে একটা অজস্র তুমি সরলরেখা ধরতে পারি, যেটা রেশনাল নাম্বারের মধ্যে পড়ছে, একই সরলরেখার মধ্যে, ঠিক আছে। ইরেশনাল ভার্সেস রেশনাল, ইরেশনাল ক্যান নট বি রিটেন পি বাই কিউ। ইরেশনাল তো ইরেশনাল যেটা অমূলদ সংখ্যা বলে, আমরা যাচ্ছি এরপরে, এটাকে বলে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে কখনোই পি বাই কিউ আকারে লেখা যায় না, কিন্তু মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে ইজিলি লেখা যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের একটা ডিফারেন্স। তো আশা করি যে মূলদ সংখ্যা সম্বন্ধে একটা ভালো আইডিয়া তোমাদের চলে আসলো। এবার চলে আসবো ইরেশনাল নাম্বার, যেটাকে বলা হয় অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে অমূলদ সংখ্যার কনসেপ্টটাতে কি দাঁড়ালো, নাম্বারস নট এক্সপ্রেসেবল অ্যাজ পি বাই কিউ। যেরকম এই যে √2, খুব ইম্পর্টেন্ট, যতগুলো রুটের মধ্যে থাকবে, √2 এর তুমি যদি মান দেখতে চাও,
1.414 এরকম কিছু থাকবে এবং চলতে থাকবে, কোনো শেষ নেই। এবং প্রত্যেকবার যে রিপিট করবে তার কোনো গ্যারান্টি নেই। যখনই রিপিট করবে সেটা তো আমরা রেকারিং ডেসিমেল বা আবৃত্তি দশমিকের মধ্যে ফেলে দেবো। যখনই কোনো দশমিকের পর চলতে থাকছে এবং চেঞ্জ হচ্ছে রেগুলার বেসিসে, তখন সেটা কিন্তু অম্লত সংখ্যার লিস্টে চলে আসবে বা ইরেশনাল নাম্বার লিস্টে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এই এক্সাম্পলটা অন্তত মনে রাখবে। √2, √3, রুট দিয়ে যতগুলো সংখ্যা, আমি যদি বলি √2 + 3, বলবে স্যার এটা তো মূলদ সংখ্যা, এটা তো অম্লত সংখ্যা, কিন্তু যোগফল মিলে কিন্তু এটা অম্লত সংখ্যায় হবে। ঠিক আছে, তো মনে রাখবে এইভাবে। তাহলে এইভাবে এগুলো সব অম্লত সংখ্যা আছে। পাই, পাই মানে পায়ের যা মান সেটাও কিন্তু অম্লত সংখ্যার সেন্সে আসবে। ঠিক আছে, এবার এবার দেখো এখানে একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? পাই ইকুয়াল টু 22/7 আমরা জানি। প্রশ্ন অনুযায়ী এটা তোমরা মাথায় রাখবে, 22/7 যদি তোমাদের প্রশ্নে লেখা থাকে এটা কি নাম্বার, তাহলে বলবে এটা মূলদ সংখ্যা। ঠিক আছে, আর যদি পাই লেখা থাকে তাহলে কি বলবে? পাই বলবে এটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলদ আর অমূলদের মধ্যে আশা করি তোমরা ডিফারেন্সিয়েট করতে পারছো, কোনটাকে মূলদ হিসেবে বলবো, কোনটাকে অমূলদ হিসেবে বলবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, তাহলে এক সেকেন্ড। একটু ভিডিওটা বড় হবেই, কারণ দেখো যদি লাইভে করতাম তাহলে তোমরা খুব আনন্দ পেতে, এদিক কথা বলতাম, কারো নাম উল্লেখ করতাম, কোশ্চেন থাকতো। কিন্তু আমি চাইছি না যে, অনলাইনটা বোরিং এই কারণেই হয়ে গেছে কারণ পুরোপুরি নলেজ দেওয়াটা বন্ধ করে দিয়েছে। আমি জানি না অনেক টিচারই দেয়, বা কোনোভাবে হয়তো অত নলেজ, অত জিনিস, অত ভেতরে ঢুকে স্টুডেন্ট পছন্দ করছে কিনা জানি না। তবে আমি তো দিচ্ছি, তোমাদের যদি ভালো লেগে থাকে, মানে কনসেপ্টগুলো বুঝতে পেরে থাকো, বা এটা আনকমন জিনিস মনে হয়ে থাকে যে না এইভাবে বোঝানো হয়নি বা এইভাবে বোঝা যায়নি, কমপ্লিট ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করছি। অনেকগুলো বই আমার কাছে যতগুলো সোর্স আছে সেটাকে ধরেই আমি চেষ্টাগুলো করছি। তো আহ, এইভাবে আমি একটু ডিটেলে টার্গেট নিয়েছি, তার জন্য অবশ্যই একটু সময় লাগবে। ঠিক আছে, আহ, পরের প্রশ্নে যাই। অম্ল সংখ্যা আছে এখানে গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও 5, এটা মাথায় রাখবে। ই, ই সাইনটা এটাও হচ্ছে অম্লত সংখ্যা। পাই অম্লত সংখ্যা। আর রুটের মধ্যে যাই থাকবে, রুট থেকে যদি না বেরোতে পারে, যেরকম √4, এটা কিন্তু 2 হয়ে গেল, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, আবার যদি √8 থাকে তাহলে এখানে 2√2 আসছে, তাহলে এটা কিন্তু অম্লত সংখ্যা থেকে যাচ্ছে। তো যদি রুট থেকে বেরিয়ে যায়, পূর্ণ সংখ্যা হয়ে যায়, তাহলে সেটা মূলদ সংখ্যা হয়ে গেল। তার মানে আমি যদি বলি যে না অম্লত, এখানে আমি যদি বলি মূলদ সংখ্যার উদাহরণ, মূলদ সংখ্যার উদাহরণ আমি √9 বলতে পারি। √9 মূলদ সংখ্যা। √16 মূলদ সংখ্যা, কারণ √9 = 3 আসছে, √16 = 4 আসছে। আর কিন্তু আমি এগুলো বলতে পারি না, √30, √17 এগুলো থেকে পুরোপুরি মান বেরোচ্ছে না, তার জন্য এটা অম্ল থেকে যাচ্ছে। ক্লিয়ার? তো অম্ল সংখ্যারও কিছু ডেফিনেশন দিয়ে রেখেছি, আশা করি ক্লিয়ার হয়েই গেছে, যেটা কিউ আকারে প্রকাশ করা যায় না। আর নট রিপিটিং, দেখো নন রিপিটিং, রিপিট করছে না, যেরকম 0.33333 আনলিমিটেড টাইম, কিন্তু 3 তো রিপিট করে যাচ্ছে। এই জায়গায় আমরা রেকারিং ডেসিমাল ফেলে 3/9 বা 1/3 ফেলতে পারি, কিন্তু এটা কখন সম্ভব? এটা তাহলে কি হয়ে গেল, এই সংখ্যাটা যখনই একটা সংখ্যাকে দশমিকের পরে রিপিট করা সংখ্যাকে, এটা তখন মূলদ সংখ্যা হয়ে গেল, মূলদ সংখ্যা হয়ে গেল। কিন্তু যদি রিপিট না করে, নন রিপিটিং, নন টার্মিনেটিং ডেসিমালস, ডেসিমাল শেষই হচ্ছে না, চলতেই থাকছে, টার্মিনেটই করছে না, শেষই হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ইরেশনাল নাম্বার হয়ে যাবে। এক্সাম্পল পাই, √2, √3, এগুলো সব ইরেশনাল নাম্বারের উদাহরণ। ঠিক আছে, স্কোয়ার রুট অফ নন পারফেক্ট স্কোয়ার আর ইরেশনাল। পারফেক্ট স্কোয়ার মানে যেরকম ধরো 16 পারফেক্ট নাম্বার, পারফেক্ট স্কোয়ার, কারণ এটা রুট করলে আমার 4 বেরোচ্ছে, তাহলে এটা তো তোমার রেশনাল। বাট বাকি যদি নন পারফেক্ট হয় তাহলে ইরেশনাল চলে যাবে। পাই ইরেশনাল, কারণ অ্যাপ্রক্স চলছে, দেখো 3.14159 চলতে থাকছে, 10 মিনিটের পরে রিপিটও হচ্ছে না, কোথাও থামছেও না। তো তার জন্যই পাই সংখ্যাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এটা ইরেশনাল নাম্বার হবে। ঠিক আছে, তো ইরেশনাল নাম্বারের
একটা ইউলার নাম্বার ই থাকে, এটা কি নাম্বার? ইউলার নাম্বার, ইউলার সায়েন্টিস্টের নাম করে ইয়াস। ফেমাস ইরেশনাল কনস্ট্যান্ট, সাবসেট রেশনাল ইরেশনাল নাম্বার আর রিয়েল বাট নট রেশনাল, ও তো ওই চার্টেই আমি বলে দিয়েছি সেটা। তো ইরেশনাল নাম্বারের ক্ষেত্রেও বিটুইন এনি টু নাম্বার দেয়ার এক্সিস্ট অ্যান ইরেশনাল নাম্বার। তো এটাও সেম, যে একটি অসাপেক্ষ সংখ্যা থাকে, যে কোনো দুটি সংখ্যার মাঝে একটি অসাপেক্ষ সংখ্যা থাকে, থাকতেই পারে। তো যাই হোক, এটা যতটা ভেতরে ঢুকবে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। এখানে একটা একটু আগেই যেটা বললাম তোমাদের, র্যাশনাল প্লাস ইরেশনাল কিন্তু ইরেশনাল হয়, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। কিন্তু এক্সেপশনও আছে, যদি ধরো √2 প্লাস 3 মাইনাস √2, এটা একটা সংখ্যা নিলাম, এটাও ইরেশনাল নাম্বার, এটাও ইরেশনাল নাম্বার, আর দুটোকে যোগ করতে গেলাম তো 3 চলে আসলো, এখানে আবার র্যাশনাল চলে আসলো, ঠিক আছে। তো কিছু এক্সেপশন থাকে, কিন্তু বেশিরভাগ জায়গায় তোমাদের এইভাবে দেয় না, তোমাদের সংখ্যা ধরে দিয়ে দেয়, ঠিক আছে। যে সংখ্যার মধ্যে যদি এমন কোনো সংখ্যা থাকে যেটা পূর্ণ সংখ্যায় আসছে না বা ভগ্নাংশে আসছে না, হ্যাঁ, মানে পুরোপুরি রুটের মধ্যেই থেকে যাচ্ছে, বা দশমিকের পর ডট 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 দিয়ে রেখেছে আর ওখানে কিন্তু কোনো রিপিট দেখায়নি, তাহলে সেগুলো সব ইরেশনাল নাম্বারের লিস্টে চলে আসবে। ক্লিয়ার? চলো আবার চলে আসি আমরা, তাহলে কি করলাম? কমপ্লেক্স নাম্বার, পিওরলি রিয়েল, ইমাজিনারি, র্যাশনাল, ইরেশনাল, কমপ্লিট। ওকে, এবার চলে আসবো ইন্টিজার আর ফ্র্যাকশন। ফ্র্যাকশনে যদি আগে যাই, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। তাহলে দেখো এখানে অনেক রকমের সংখ্যা থাকে, যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, লাইক ভগ্নাংশ, লাইক ফ্র্যাকশন, আরও অনেক ফ্র্যাকশন আছে। যখন ফ্র্যাকশনের চ্যাপ্টার পড়বো ওটাকে ডিটেলে আলোচনা করবো। আমরা আপাতত একটা জিনিস মনে রাখবো, যে ভগ্নাংশ মানে যার কিছুটা লব থাকবে আর একটা হর থাকবে, সেই লবটা উপরে বড় হতে পারে ছোট হতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই। এরকম একটা দাগ থাকবে, উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, উপরটাকে লব বা নিউমিনেটর, নিচেরটাকে হর বা ডিনোমিনেটর, তাহলে এটা একটা ভগ্নাংশের আকার নিয়ে নিল। তুই বলবে তাহলে স্যার 5 কি ভগ্নাংশ? 5/1 এটা সংখ্যা, ভগ্নাংশ দুটোই বলতে পারি জায়গা বেসিসে, ঠিক আছে। লসাগু গসাগুর ক্ষেত্রে হয়তো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ হিসাবে নিতে হতে পারে। তাহলে যাই হোক, এইরকম ছোটো ছোটো জিজ্ঞেস তোমাদের কোথাও করবে না, তো তোমাদের জাস্ট নিজের বেস ক্লিয়ার করার জন্য আমি করে রাখলাম, ঠিক আছে। পরের প্রশ্ন, হোল নাম্বার। হোল নাম্বারটা কি? সম্পূর্ণ সংখ্যা। হোল নাম্বার তার মানে কি? এই পার্ট, এই পার্ট, এই পার্ট, এই পার্ট, এই পার্ট, এই পার্ট, আর ইন্টিজারের মধ্যে সবগুলোই থাকছে। হোল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটু মাথায় রাখবে। হোল নাম্বারের মধ্যে কিন্তু জিরোটা থাকছে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কীরকম? হোল নাম্বার ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার প্লাস জিরো। তাহলে হোল নাম্বারের লিস্টের মধ্যে জিরো কিন্তু থাকছে। ন্যাচারাল নাম্বার ইনক্লুডিং জিরো হচ্ছে হোল নাম্বারের ডেফিনেশন, কারণ কোশ্চিন তাই করে। ন্যাচারাল নাম্বারে কিন্তু জিরো থাকছে না, জিরো এক্সক্লুডিং, ঠিক আছে, জিরো কিন্তু থাকছে না, এটা মাথায় রাখবে। কারণ প্রশ্ন করবে জিরো কি নাম্বার? ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, রেকারিং রেশনাল নাম্বার, তারপরে বললো যে রিয়েল নাম্বার, কোনটা? কোনটা না বা কোনটা কোনটা? দেখো রিয়েল নাম্বারে তো জিরো থাকছেই, কারণ নিচেই সব আছে। রিয়েল নাম্বারও হচ্ছে, র্যাশনাল নাম্বারও হচ্ছে, হোল নাম্বারও হচ্ছে, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে জিরো থাকছে না। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এই জিরোটা কার কার মধ্যে থাকছে? এর উপরে চলে যাও হোল নাম্বারে থাকছে, এখান থেকে তুমি চলে যাও ইন্টিজারের মধ্যে থাকছে, এখান থেকে চলে যাও ন্যাশনালে থাকছে, এখান থেকে চলে যাও রিয়েলে থাকছে, এখান থেকে চলে যাও কমপ্লেক্সেও থাকছে। তাহলে এই সব জায়গাতেই জিরো থাকছে, বাকি কোনো জায়গায় জিরো কিন্তু থাকছে না। হ্যাঁ, এটা আমরা ধরতে পারি, জিরোটা আমরা এখানে এখানে পাচ্ছি। চলো এবার আমি ওটাই বললাম যে হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার মধ্যে কি পার্থক্যটা থাকছে, যে না হোল নাম্বার, হোল নাম্বার তার সঙ্গে একটা ন্যাচারাল নাম্বার আর আর একটা হচ্ছে জিরো। এখানে একটা লেখার মেন কারণ হচ্ছে ন্যাচারাল নাম্বারের কনসেপ্টটা কেন এরকম আসলে জিরো বাদ দিয়ে। কারণ আমরা যখন ধরো না বাই নেচারে যদি তুমি কোনো কিছু কাউন্ট করতে হয়, তাহলে তুমি জিরোর কোনো ডেফিনেশন নেই। তুমি বলতে পারো যে একটা গাছ আছে, 5টা গাছ আছে, সামনে একটা পোল আছে, সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তুমি তো কখনো বলতে পারো না যে জিরো মানুষ দাঁড়িয়ে আছে বা জিরোটা পোল আছে, এরকম বলার কোনো জায়গা নেই। তার মানে এখানে জিরোর কনসেপ্ট নেই বলে ন্যাচারাল নাম্বারকে ধরেই আমরা এগোই, এবং ন্যাচারাল নাম্বারে জিরোটাকে আমাদের রাখা হয়নি। ক্লিয়ার? চল পরের প্রশ্নে যাই। তো এবার ন্যাচারাল নাম্বারকে আমরা অনেকভাবে ভাগ করেছি।
এই ন্যাচারাল নাম্বারকে এবার আমরা অনেক ভাগে ভাগ করেছি, হ্যাঁ, যেটা আমাদের দরকার আছে। সে কি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, যুগ্ম মৌলিক সংখ্যা, এরকম প্রত্যেকটা ভাগে ভাগ করা আছে। সেই প্রত্যেকটা ভাগ সম্বন্ধে আমরা আলোচনা করব, দেখে নাও। কি আছে? জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার বা জোড় সংখ্যাতে কি আছে ডেফিনেশন? নাম্বার ডিভিশন ডিভিজিবল বাই 2। যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেটা হবে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। এখানে একটা এক্সেপশন আছে, কিছু কিছু ক্ষেত্রে 0কেও জোড় রাখা হয়, আর সবথেকে ক্ষুদ্রতম জোড় সংখ্যা এখানে 2 বলা আছে। তো যাই হোক, জেনারেল ফর্ম 2n, 2n এর সেন্সে যে কোনো জোড় সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয় 2n। ঠিক কেন বললাম? দেখো, আমি নিয়েছি মিনিমাম ইভেন নাম্বার 2 সব সময়ের জন্য, বাট যদি ইভেন নাম্বার, দেখো কেন, ইভেন নাম্বার যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে অবশেষে 0 থাকে, ছোট সংখ্যাগুলির ক্ষেত্রে দেখি 0 থেকে 2 দিয়ে ভাগ করলেও 0 থাকলো, তাহলে 0 হচ্ছে ইভেন নাম্বার, এটা হিসাব করে বলা আছে। তাই উত্তর নির্ভর করে স্কোপের উপর। কোন স্কোপ? হোল নাম্বার এর মধ্যে যদি বলা হয় তাহলে 0, আর যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে জিজ্ঞাসা করা হয় তাহলে 2। তাহলে বলে যদি ক্ষুদ্রতম ন্যাচারাল নাম্বার কত? 2। ক্ষুদ্রতম হোল নাম্বার 0, বা ক্ষুদ্রতম ইভেন নাম্বার হোল নাম্বারের মধ্যে যদি জিজ্ঞাসা করে। তো যাই হোক, এক্সামের প্রশ্ন যদি মিনিমাম ইভেন নাম্বার থাকে তো 0 হবে, মিনিমাম ইভেন ন্যাচারাল নাম্বার থাকে তো 2 হবে। তো এইরকম থাকতে পারে এক্সেপশন ধরে, হ্যাঁ। তো এটা আমি দিয়ে রাখলাম। অড নাম্বারের ক্ষেত্রে কি? বিজোড় সংখ্যা, যেটা 2 দিয়ে ভাগ করলে ভাগ যায় না, সেটাই বিজোড় সংখ্যা। জেনারেল ফর্ম কি? 2n + 1, 1 3 5 7, 2 গ্যাপ গ্যাপ দিয়ে দাও, 7-এর পরে 9, তারপরে 11 13 15, 101, 11111, 1000001, এগুলো সব বিজোড় সংখ্যার লিস্টে পড়ে, কারণ সবগুলো ভাগ করলেই 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। ক্লিয়ার? এবার যাই প্রাইম নাম্বার। অভাজ্য সংখ্যা বলেছে, বাট আমরা ভালোভাবে যদি জানি সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভের পার্সপেক্টিভে। মৌলিক সংখ্যা নিয়ে অনেক কিছু বলার আছে, খুবই ইম্পর্টেন্ট যেহেতু সেন্সটা। তো মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যার বলেছে নাম্বার গ্রেটার দেন 1 ডিভিজিবল অনলি 1 অ্যান্ড ইটসেলফ, মানে যেটা ডেফিনেশন থাকে সব জায়গায়, কিন্তু কম্পিটিটিভের ভাষায় আমি যেটা বলছি সেটা শোনো। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যায় যার যার উৎপাদক উৎপাদকের সংখ্যা অনলি 2, অনলি 2টা মাথায় রাখবে। যার শুধুমাত্র 2টো উৎপাদক আছে তাকেই মৌলিক সংখ্যা বলে। কিরকম? তো এই সেন্সেই কি দাঁড়াচ্ছে, একের কটা উৎপাদক? একটাই, তার জন্য 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 0 তো হবেই না, 0 তো ন্যাচারাল নাম্বারই না, বাদ ওটা। কিন্তু 1 ন্যাচারাল নাম্বার, কিন্তু 1 যেহেতু একের একটাই উৎপাদক, 1কে 1 দিয়ে ভাগ যায়, 2কে কত দিয়ে ভাগ যায়? 2কে 1 দিয়ে যায়, 2 দিয়েও যায়, তাহলে 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হচ্ছে। 3কে কত দিয়ে ভাগ যায়? 3 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়। 4কে যায় তোমার 1 দিয়েও যায়, 2 দিয়েও যায়, 4 দিয়ে যায়, তাহলে এটা আবার মৌলিক সংখ্যা হবে না, এটা আবার যৌগিক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবে। মৌলিক সংখ্যা হচ্ছে যার উৎপাদকের সংখ্যা, বা ইংলিশে যদি বলা হয় ফ্যাক্টর, ফ্যাক্টর অনলি 2, দুটো ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা এখানে লিখে দাও মোর দেন 2 ফ্যাক্টর। যার 2 এর বেশি উৎপাদক আছে, যার 2 এর বেশি 2 এর বেশি 2 এর বেশি উৎপাদক আছে, উৎপাদক আছে। তাহলে এটা মনে রাখবে, 2 এর বেশি উৎপাদক হলেই সেটা যৌগিক সংখ্যা। এক তো এই যে স্মলেস্ট কম্পোজিট নাম্বার 4 অনেক পরীক্ষায় এসেছে। ঠিক আছে? তাহলে এগুলো সব ন্যাচারাল নাম্বারকেই ভাগ করছি। ন্যাচারাল নাম্বারকে তুমি এবার বলবে যে স্যার আমি তো কনফিউজ হয়ে গেলাম, আপনি বলছেন 2, এখানে একটু ক্লিয়ার করে দিই। আমি সব সংখ্যাকে, সব ন্যাচারাল নাম্বারকেই
দুভাগে ভাগ করছি, 2 এর উপর, একটা ইভেন একটা অড। আবার এই পুরো ন্যাচারাল নাম্বারকে আবার দুভাগে ভাগ করছি, একটা প্রাইম একটা কম্পোজিট। বুঝতে পারছো? ন্যাচারাল নাম্বারের সেটটা কিন্তু ওটাই আছে, ওটা চেঞ্জ হচ্ছে না। ওই 1 থেকে 100 যদি বলি, 1 থেকে 100-র মধ্যে জোড় সংখ্যা আছে 50টা, বিজোড় সংখ্যা আছে 50টা। আবার 1 থেকে, হ্যাঁ, একটা প্রশ্ন মনে রাখবে, এখানে প্রশ্ন আসে, সেটা কি 1 to 100 মধ্যে মৌলিক সংখ্যা 25টি আছে, 25টি মৌলিক সংখ্যা। আর 1 to 50, 1 to 50-র মধ্যে আছে 15টি মৌলিক সংখ্যা। আর এইটা তোমরা নোট করে রাখবে যে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে 1 থেকে 100-র মধ্যে। এখান থেকে প্রশ্ন অনেক আসে, কীরকম তোমাকে বলে দিল 60 থেকে 70-র মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের যোগফল বের করো। এবার তুমি যদি নাই জানো কোনটা কোনটা আছে, তাহলে কিন্তু তোমাকে ওইটা খুঁজতে অনেক সময় লেগে যাবে। তো এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। ক্লিয়ার? আচ্ছা, হয়ে গেল আশা করি। এবার আসছে পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার, পারফেক্ট নাম্বারই মনে রাখো, সিদ্ধ সংখ্যা লিখেছে এখানে, কিন্তু পারফেক্ট নাম্বার হিসাবেই তোমাদের আসবে কোশ্চেনে। ঠিক আছে? তো কি বলেছে, নাম্বার ইকুয়াল টু দ্য সাম অফ ইটস প্রপার ডিভিশন। মানে 6কে কি দিয়ে ভাগ করা যায়? 6কে ভাগ করা যায় 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়। এই 6 বাদ দিয়ে বাকি সবগুলো যোগ করলে 6 আসছে। আবার 28কে দেখো, 28কে কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে, 3 4 দিয়ে যাবে, 4 5 6 6 7 7 দিয়ে যাবে, তাই তো? আর 14 দিয়ে যাবে। ব্যাস, এবার এটাকে যোগ করো, দেখো তোমার এখানে 28 আসছে নাকি? এখানেও 28ই আসার কথা। 7 4 14 21, 21 আর এদিকে 6 7, 21 আর 7 28 চলে আসছে। ক্লিয়ার? তাহলে এখানে এই 4টে সংখ্যা আমি নিয়ে রেখেছি, এই 4টে সংখ্যায় কিন্তু পারফেক্ট নাম্বারের লিস্টে পড়ে। 6 28 খুব আসে পরীক্ষায়, আর 496 আর 8128 এটাও কিন্তু পারফেক্ট নাম্বার। কো প্রাইম নাম্বার, কো প্রাইম এটা খুব ইম্পর্টেন্ট সেন্সে, যে দুটো নাম্বারের যদি গসাগু গসাগু 1 হয়। এবার তুমি বলবে স্যার গসাগু তো আমাদের পড়ানো হয়নি, পড়ানো হবে তোমাদের। ওটা দেখো, মানে ম্যাথামেটিক্স ইটসেলফ সব রিলেটেড। হ্যাঁ, তুমি ফার্স্ট চ্যাপ্টার পড়বে তো কিছু প্রশ্ন মনে হবে এই চ্যাপ্টারটা স্যার পার্সেন্টেজ তো পড়িনি, আপনি রেশিও প্রপোর্শন করাচ্ছেন, ওখানে তো পার্সেন্টেজ আছে, আমি তো পার্সেন্টেজ পড়িনি। তো ওটা হচ্ছে সেই, ওই তুমি যেরকম ইংলিশ পড়ো, ইংলিশের তুমি নাউন পড়তে যাচ্ছ, তো নাউনের মধ্যে তোমার অ্যাডজেক্টিভও থাকছে, ভার্বও থাকছে। হ্যাঁ, নাউনের যে একটা সেন্টেন্সে নাউন যদি দেখাতে হয়, তাহলে বাকি জিনিসও তো থাকছে। তাহলে ঠিক একই জিনিস এখানেও, একটা অঙ্ক যখন করাচ্ছে সেখানে বাকি চ্যাপ্টারগুলো কানেক্টেড থাকবে। তবে প্রথমে অতটা ডিটেলে না গিয়ে যেটা যেইটুকুটা বোঝানো হচ্ছে সেইটুকুটা আগে বোঝার চেষ্টা করো, তারপরে আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো, আমি যে কোনো, এখানে একটা মনে রাখবে, যে কোনো দুটি সংখ্যা পরপর দুটি সংখ্যা, ঠিক আছে? ধরো নাও একটা যদি 36, একটা 13 হয় আর একটা যদি 14 নিই, এই 13 14 পরপর দুটি সংখ্যা সবসময় কো প্রাইম হয়, একে অপরের মৌলিক। ঠিক আছে? পরস্পরের মৌলিক, অভাজ্য পরস্পরের মৌলিক। তাহলে এখানে লিখতে পারি পরস্পরের পরস্পরের মৌলিক, বা একে অপরের মৌলিক। ঠিক আছে? পরস্পরের মৌলিক বা একে অপরের মৌলিক, সেটা তোমরা একটু মাথায় রাখবে। ক্লিয়ার? চলো, যে কোনো দুটি সংখ্যা, যে কোনো এরকম একটা দুটো মৌলিক সংখ্যা হতে পারে 7 আর 11, এটাও মৌলিক। আবার তুমি বলবে স্যার মৌলিক সংখ্যা নাও হতে পারে। হ্যাঁ, আমি যদি বলি একটা 9 আর একটা 16, তাহলে দেখো এরা একটা সংখ্যার কখনো যুগ্ম মৌলিক হয় না, দুটো মিলিয়েই হয় একে অপরের মৌলিক বা কোপ্রাইম। ক্লিয়ার? আচ্ছা, এটা নতুন প্যারাডিগম এগুলো আসতে পারে, তো এগুলো আমি ওই জন্য নিয়ে রাখছি যে এটাও যদি চলে আসে, কারণ এখন তো সবই একটু ডিফিকাল্টের দিকে আসছে। তাহলে এই পার্টগুলো আমি একটু দেখে রাখছি, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, অনেকেই জানো না তোমরা। প্যালিন্ড্রম নাম্বারগুলো কি কি? প্যালিন্ড্রম নাম্বার, নাম্বারস রিমেন সেম হোয়েন ডিজিট রিভার্স। প্যালিন্ড্রম সংখ্যা কি হয়? একটা লেটার, একটা ওয়ার্ড যদি বলি ম্যাডাম, MADAM, দেখো ম্যাডাম এদিক থেকে পড়ো বা এদিক থেকে পড়ো, এটা হচ্ছে প্যালিন্ড্রম লেটার বলতে পারি, বা প্যালিন্ড্রম ওয়ার্ড। প্যালিন্ড্রম নাম্বার কি হলো? 121, 121, এটা এদিকেও 121, উল্টো দিক দিয়ে গেলেও 121। ঠিক আছে? তো এগুলো সবই প্যালিন্ড্রম নাম্বার আছে, নিজে থেকে তৈরি করাই যায়। আর্মস্ট্রং নাম্বার খুব ইম্পর্টেন্ট, যদি চলে আসে তখন কি করবে? কি কি? যে সংখ্যাগুলো আছে সাম অফ
কিউব অফ ডিজিট শূন্য, শূন্যর কিউব করলে শূন্যই আসে। সিঙ্গেল ডিজিটগুলো আচ্ছা, একের কিউব করলে করলেও এক আসে। ঠিক আছে, এক সমান সমান একের কিউব, শূন্য সমান সমান শূন্যের কিউব শূন্য। ঠিক আছে, তাহলে এবার যদি 153 153, এখানে যে প্রত্যেকটা সংখ্যা আছে একের কিউব প্লাস পাঁচের কিউব প্লাস তিনের কিউব, একের কিউব এক, পাঁচের কিউব 125 আর তিনের কিউব হচ্ছে 27, এদেরকে যোগ করো দেখো 153ই আসবে। তাহলে এমন সংখ্যা তাদের ডিজিটগুলোর যোগ কিউবের যোগ করলেও সংখ্যাটাই আসে, সেটা হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। স্কোয়ার নাম্বার জানো, এক, এগুলো সব একের স্কোয়ার দুই স্কোয়ার, সেই স্কোয়ার নাম্বার আছে যখন মনে রাখবে 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার কিন্তু তোমাদের ঠোঁটস্থ হওয়া চাই। যদি কম্পিটিটিভ লাইনে ভালো র্যাঙ্ক করতে চাও তো এটা মুখস্থ রাখতে হবে তোমাদের। ঠিক আছে, আর 1 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ রাখতে হবে, আর 1 থেকে 30 পর্যন্ত নামতা বা টেবিল বলা হয়, তো সেটা মুখস্থ রাখতে হবে। আমি কিছু কিছু দিয়ে রেখেছি, যে স্কোয়ার 1 থেকে 30 অব্দি স্কোয়ার দিয়ে রেখেছি, তোমরা মুখস্থ করে নিও। ঠিক আছে, এগুলো সব পুরো ধরে ধরে মুখস্থ করবে। 1 থেকে 10-এর স্কোয়ার, 11 থেকে 20, হ্যাঁ, আর এখানেও এই পুরো পার্টটা তোমরা লিখে নিয়ে বারবার এটা মুখস্থ করবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কিউব নাম্বারও তাই, 1 8 27, এগুলো কিউব বের করার তোমাদের শিখিয়ে দেবো কীভাবে শর্টকাটে কিউব বের করতে হবে। কিউব মানে আমরা যখন স্কোয়ার রুট, স্কোয়ার আর কিউবের চ্যাপ্টার নাম আছে একটা, ওই চ্যাপ্টারে ঢুকবো তো তখন জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। এখন শুধু মুখস্থ করতে হবে, এখন তোমাকে মাথায় রাখতে হবে, এখন মুখস্থ করতে হবে। 1 থেকে 20 অবধি নিয়ে রেখেছি, এই কিউবগুলো মাথায় রেখে দেবে। ঠিক আছে, এগুলো মাথায় রেখে দেবে, কারণ পরীক্ষায় আসবে এগুলো জিনিস। পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট কিউব, 49 পারফেক্ট স্কোয়ার নাম্বার, কারণ এটাকে রুট করলে পূর্ণ সংখ্যা আছে। যে সংখ্যার, যে পূর্ণবর্গ সংখ্যার রুট করলে পূর্ণ সংখ্যা আসবে সেটা পারফেক্ট স্কোয়ার। যে পূর্ণঘন সংখ্যার কিউব রুট করলে, ধরুন 64-র কিউব রুট করলে আমার 4 আসছে, তো 4 4 ষোলো, 4 ষোলো 64। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা সার্চ ইন্ডিসেসের চ্যাপ্টারে ভালো মতো বুঝবো। ঠিক আছে, তাহলে এটাকে ক্লিয়ার করে নেবে। কিউব নাম্বার ঘন সংখ্যা তো বলে দিলাম। এবার কিছু প্রশ্ন নিয়েছি আমি এই রিলেটেড, একটু ফার্স্টলি যাব, তোমরা তোমাদের মতো করে প্রশ্নটা আগে দেখবে, নিজে থেকে সলভ করবে, তারপরে অ্যান্সার দেখবে, তাহলে এইভাবে শিখতে পারবে। কি বলেছে, হুইচ ইজ দ্য স্মলেস্ট ইভেন নাম্বার? তো জোড় সংখ্যা, স্মলেস্ট ইভেন নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার বলেছে, থাকবে ন্যাচারাল নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার 2 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 2 নাম্বারটা কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট কম্পোজিট নাম্বার? 4 হবে। কম্পোজিট মানে হচ্ছে ভাজ্য সংখ্যা, বা আমি যদি বলি যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। ক্লিয়ার? যৌগিক সংখ্যা। পাশেরটা স্মলেস্ট ন্যাচারাল মানে হচ্ছে জোড় সংখ্যা, ইভেন বলেছে তো জোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ইভেন বলেছে তো জোড় সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? এবার 2 হয়ে গেল। 3 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রাইম নাম্বার? কোনটি মৌলিক সংখ্যা নয়? দেখো 21কে আমরা 3 ইন্টু 7-এ ভাঙতে পারি, তাহলে এই 21টা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার, খুব ইম্পর্টেন্ট। কীরকম? মৌলিক সংখ্যাগুলো 2 3 5 7 11 13 17 19 চলছে। তুমি দেখো এখানে 2 বাদ দিয়ে সবগুলোই কিন্তু, 2টাই শুধু ইভেন, তারপরে সবগুলোই কিন্তু অড, যত আছে সব অড নাম্বার। তো বলেছে যে অনলি ইভেন প্রাইম নাম্বার কি না, অনলি ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2, এটা মাথায় রাখবে। ঠিক আছে, দ্য সাম অফ দ্য ডিভিজার অফ 28 এক্সক্লুডিং ইটসেলফ। তো 28-এর যে ডিভিজারগুলো আছে, ভাগ, যে যে সংখ্যা দিয়ে 28কে ভাগ যায় সেই সংখ্যাগুলো দেখো কি কি, 1 2 দিয়ে যায়, একটু আগে দেখালাম তোমাদের, 4 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, আর 14 দিয়ে যাবে। এদের যোগ করলেও তোমার 88 আসবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ইরেশনাল? রেশনাল না ইরেশনাল। ইরেশনালের সেন্স কি বলে, এ দেখো এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার, এটা হচ্ছে দশমিক, মানে এটা মানে 1-এর 3 হয়ে গেল, এটাও রেশনাল নাম্বার। এটা তো ভগ্নাংশে আছেই, যে কোনো ভগ্নাংশে প্রকাশ করা যায় না, যে কোনো √2, √2কে আমি ভগ্নাংশের প্রকাশই করতে পারবো না, সেটা হচ্ছে ইরেশনাল নাম্বারের লিস্টে চলে আসবে।
তো কিউব অফ 12, 12 কিউব কত হবে? 1728, মাথায় রাখবে। 12 কিউবের শর্টকাট হয়, এখন দেখাচ্ছি না, ওই চ্যাপ্টারে গিয়ে দেখাবো। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পারফেক্ট স্কোয়ার? পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার 121, 11 স্কোয়ার, 225, 15 স্কোয়ার। তো বোথ এ অ্যান্ড সি, ঠিক আছে। দ্য এলসিএম অফ ফার্স্ট টু প্রাইম নাম্বার, যে কোনো দুটি সংখ্যার, আচ্ছা প্রথম দুটো, আচ্ছা এখানে আমি বলেও দিই, এটা যদি প্রথম দুটো বলেছে তাহলে 2 আর 3 মৌলিক সংখ্যা, দুটোকে গুণ করে দাও তাহলে 6 আসলো। আর যদি আমাকে বলতো যে কোনো দুটি সংখ্যার, দুটি মৌলিক সংখ্যার এলসিএম কি হবে, তো তাদের প্রোডাক্ট হয়ে যাবে। প্রোডাক্ট মানে গুণফল, ঠিক আছে। প্রোডাক্ট এনি ন্যাচারাল নাম্বারের, এনি প্রাইম নাম্বারের এলসিএম, দুটি প্রাইম নাম্বারের এলসিএম মানে দুটির গুণফল। ক্লিয়ার? এটা মাথায় রাখবে, এটা অ্যান্সার 6 হবে। বিটুইন 10 অ্যান্ড 12 হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার? তাহলে 10-এর পরে 11 আসবে, 13 আসবে, 17 আসবে, 15 কিন্তু আসবে না, 5 দিয়ে ভাগ যায়, 17 আসবে, 19 আসবে, চারটে, তাহলে চারটে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্যালিন্ড্রম? প্যালিন্ড্রম নাম্বার কি বললাম, উল্টালেও সেম থাকে, 141, ঠিক আছে, প্যালিন্ড্রম নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং ইজ আর্মস্ট্রং নাম্বার? কত করেছিলাম? 153 করেছিলাম, 153ই তো না, 153ই তো, দেখে নি তো, 1 কিউব প্লাস 5 কিউব প্লাস 3 কিউব, 154 দেখছি। 1 কিউব 1, 125, আর 3 কিউব মানে হচ্ছে 27, তো 7, 6, 6, 12, 13, হ্যাঁ ওটাই আসছে 153। এ গোল্ডেন রেশিও ইরেশনাল নাম্বার, মনে রাখবে। গোল্ডেন রেশিও চাইলে এটা একটু গুগল সার্চ করতে পারো, হেভি ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। অনেক মুভিতে এসেছিল গোল্ডেন রেশিও, কনসেপ্টটা খুব ভালো। পারফেক্ট জিনিসের ডেফিনেশন আসতে গেলে গোল্ডেন রেশিওর কনসেপ্টে আসবে, আর সেটাও রেশিওর সেকশনে আসবে। দশমিকের পরে, দশমিকের পরে যে সংখ্যাগুলো আসছে সেটার লিমিট নেই, তো তার জন্য এটা ইরেশনাল নাম্বার। প্রোডাক্ট অফ টু অড নাম্বার ইজ অলওয়েজ, অড নাম্বার ধরে নাও, তুমি দুটো অড নাম্বার নিয়ে নাও, একটা অড নিলাম 2, 3, আর একটা নিলাম 5, গুণ করলে তো 15, অডই আসছে, তাই না? অড আর অডের গুণফল অডই আসছে, হ্যাঁ। এখানে বলেছে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল। যদি প্রোডাক্ট না জায়গায় যদি সাম থাকতো 3 + 5, তাহলে এটাও অড, এটাও অড, যোগ করে আবার 8 চলে আসছে, এটা ইভেন হয়ে গেল। তাহলে যোগ বলেনি, এখানে গুণ বলেছে, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ বোথ এ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড পারফেক্ট কিউব? 64। 8 ইন্টু 8 64, আবার 4 ইন্টু 4 ইন্টু 4 সেটাও 64। তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার আর পারফেক্ট কিউব, এটা মনে রাখবে। দ্য সাম অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার করো, 2, 3, 5, 7, 11, এই 9টা অ্যাভয়েড করার জন্য দেয়। তাহলে কত আসবে? 18 মনে হয় নাকি, দেখি দাও, 10 আর এদিকে 18 মানে 28, এটা মাথায় রেখে দেবে। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট এ পারফেক্ট নাম্বার? পারফেক্ট নাম্বার না, 256, তাই তো, মনে রাখবে। বিটুইন 50 to 100 হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার? টোটাল 10টা আছে। 1 থেকে 50 হচ্ছে 15টা, 50 থেকে 100 হচ্ছে 10টা, টোটাল 1 থেকে 100-র মধ্যে আসলো 25টা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। দেখি তো, এটা SW থাকলো, তোমরা কমেন্টে আমাকে জানাবে যে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে, একটা লিস্ট করে আমাকে জানাবে। ক্লিয়ার? দেখি এই ভিডিওর এই পার্ট অবধি কে কে এসে পৌঁছেছে, আদৌ পৌঁছেছে কিনা সেটাও একটু চেক হয়ে যাবে। হুইচ নাম্বার ইজ প্যালিন্ড্রমিক অ্যাজ ওয়েল অ্যাজ পারফেক্ট স্কোয়ার? প্যালিন্ড্রম মানে উল্টো হয়ে যাবে, তো উল্টো হওয়ার জায়গা দুটো আছে, এটা আছে আর এটা আছে। আর পারফেক্ট স্কোয়ার, এটা 121 মানে 11 স্কোয়ার, আর এটা তো মনে হয় 22-এর স্কোয়ার হবে, তো দুটোই আসছে, হ্যাঁ, 22, 22, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 4 8, 2 দিয়ে 4, 484, তার মানে এটা পারফেক্ট স্কোয়ার হয়ে গেল। কি বলেছে? ইফ দ্য সাম অফ ডিজিট অফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9, দেন দ্য নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই
আমরা নিয়ে নিয়েছি, চলো নিয়েছি তো নিয়েছি। প্রশ্নটা বোঝো, ইফ দ্য সাম অফ দ্য ডিজিট, যে কোনো সংখ্যার যোগফল যদি ডিভিজিবল বাই 9, 9 দিয়ে যদি ভাগ যায়, ধরে নাও যে কোনো সংখ্যার যোগফল ধরে নাও 5 আর 4, দ্য সাম অফ ডিজিট অফ দ্য নাম্বার, তাহলে 54, 54 যোগফল 9 ডিভিজিবল বাই 9, দেন দ্য নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, আচ্ছা যে সংখ্যা 9 দিয়ে ভাগ যাবে তো সেই সংখ্যা তো 3 দিয়েও ভাগ যাবে। কোনো সংখ্যা অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে সর্বদা সেটা 9 হবে, 9 হবে, 9। এটা বিভাজ্য থেকে নিয়ে নিয়েছি, বিভাজ্য চ্যাপ্টারে যায়নি, যাও আজকে ওই কোশ্চেনটা আলাদা হয়ে গেছে। আর্মস্ট্রং নাম্বার 408ও হবে, হ্যাঁ, 4 কিউব প্লাস 0 কিউব প্লাস 8 কিউব হবে। 4 কিউব মানে হচ্ছে 64 প্লাস 0 প্লাস 8 কিউব কত, 512, বেশি হয়ে যাচ্ছে। 7 কিউবটা নিত, 7 কিউব 343, 3 4, হ্যাঁ 407 হবে, এটা নয়, এটা নয়, এটা 407, 407 হয়ে যাবে অ্যামস্ট্রং নাম্বার। এটা মনে রাখবে, কারণ 343 আর 64 যোগ করলে 7 0 407, ঠিক আছে। দ্য স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার 101। আচ্ছা মৌলিক সংখ্যা বলেই দিই তোমাদের, একটা মৌলিক সংখ্যা চেক করার জন্য, যেরকম ধরো নাও 101, যে মৌলিক কি মৌলিক না আমি কিভাবে বুঝবো? তো মৌলিক সংখ্যা চেক করার কনসেপ্ট হচ্ছে, ধরুন একটা সংখ্যা নিলাম, 101টাই নিলাম চেক করার জন্য, তাহলে এইটাতে 101 মানে তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 100, 100 যেটা রুট 100 করলে আসে 10। তাহলে আমি প্রথম 10টা সংখ্যার মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে প্রাইম নাম্বারগুলো, কি কি, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, আর 10-এর মধ্যে আর নেই। তাহলে আমি এই 101কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। যদি কোনোটাতেই পুরোপুরি না কাটে তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা হয়ে যাবে। উদাহরণ দেখাই চলো, হ্যাঁ এইভাবে কিন্তু যে কোনো সংখ্যাকে এইভাবে আমরা চেক করি, এটা মাথায় রাখবে। যদি এই প্রশ্নটা না বুঝতে পারো আমাকে কোশ্চেন করবে, বা আরও কিছু এক্সাম্পল তোমরা যদি একটু একটু সার্চ করবে, নিজেকেও করতে হবে, হ্যাঁ নিলে আমরা তো বলেছি যে সানডে করে ডাউট ক্লিয়ারিং ক্লাস নেব, তো সেখানে আসবে, আমি সেখানে আরও কিছু এক্সট্রা কোশ্চেন নিয়ে বুঝিয়ে দেবো, ক্লিয়ার। তবে আগে আমাকে মেসেজে জানাবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা কোনো গ্রুপের সঙ্গে কোনোভাবে আমার কাছে পৌঁছাবে যে এই কোশ্চেনগুলো বুঝতে পারিনি, আমি কভার করে দেবো, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইরেশনাল, অমূলদ, তো এটা তো 4 হয়ে যাবে, এটাও তো ভগ্নাংশে আসছে, তার মানে অ্যান্সার হবে বি, কারণ দশমিকের পর চেঞ্জ হতেই থাকছে, হ্যাঁ এটা হয়ে যাবে অ্যান্সার। আজকের শেষ প্রশ্ন, ইফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 3 and 11 মাস্ট বি ডিভিজিবল বাই 3, 11 কত হয়, লসও করে দাও। এটা ডিভিজিবলের কোশ্চেন নিয়ে নিয়েছি, যাই হোক নিয়ে ফেলেছি, আমি দেখিনি, 3 11 33 হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট দেবার আছে, মানে কোশ্চেন কথা বলার আছে, যে এবার ধরে নাও আমি তো একটা নোট দিচ্ছি, তো প্র্যাকটিস তো করতে হবে। তো প্র্যাকটিসটা এমন জায়গা থেকে করো, কোনো একটা বই নিয়ে নাও হাতে, ঠিক আছে। আমি যত রকম বই হতে পারে আমি পুরো লিস্ট, যে যেই এক্সামকে ফোকাস করছো সেই এক্সামের বই নিয়ে নাও, ঠিক আছে, যে কোনো এক্সামের বই নিয়ে নাও, আমি পুরো লিস্ট আমি গুছিয়ে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন থেকে তোমরা তোমাদের পছন্দ মতো বইগুলো খুঁজে নিও, ঠিক আছে। মানে ওই বইগুলো চেক করে নিতে পারো, ওই বইগুলো কয়েকটা রিভিউ টিভিউ দেখে নিও বিভিন্ন জায়গা থেকে, তারপরে কিনে নিও। আর যখন কোনো একটা বই কিনবে, সবগুলো বই নাও, একটা বই কিনবে, ওই একটা বই শেষ করবে। যদি পুরো কমপ্লিট শেষ করে দাও তাহলে ম্যাথামেটিক্স একদম জল হয়ে যাবে। আর শেষ করার পেছনে আমি হেল্প করার জন্য আছি, আমি পুরো ম্যাথের মেন কনসেপ্টগুলো আমি তোমাদের কভার করে দেবো, ঠিক আছে। ওকে, আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম।
যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো আমাকে জানাবে। আর প্রত্যেক দিন সকাল 8টায় রেডি থাকবে ক্লাসটা করার জন্য। ওকে, চলো, ধন্যবাদ।